নমস্কার, 5টার 5 মিনিট নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতে আমরা নজর রাখবো বোলপুরের দিকে। বোলপুরে যেখানে মা, বাবা এবং শিশুকে পুড়িয়ে খুনের ঘটনা সামনে উঠে এসেছিল, সেই ঘটনায় এবার শিউরে ওঠা এক তথ্য সামনে এলো। বোলপুরে যেখানে মা, বাবা এবং ছোট্ট একটি শিশুকে পুড়িয়ে খুনের ঘটনা সামনে এসেছিল, সেই ঘটনায় এবার শিউরে ওঠা এক তথ্য সামনে উঠে এলো। প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিতের থেকে একবার জানার চেষ্টা করে। ইন্দ্রজিৎ, পুলিশ কিভাবে কিনারা করলো এই ঘটনার? দেখো, একদমই যেটা বলে রাখবো, বীরভূমের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় একটু আগেই সাংবাদিক সম্মেলন করেছেন এবং সাংবাদিক সম্মেলনে পুরো বিষয়টি তিনি খোলাসা করেছেন এবং তিনি সেটা সম্পূর্ণভাবে বলেছেন যে তার যে বড় ছেলে যে এখনো বেঁচে রয়েছে তার মুখ থেকেই কিন্তু সম্পূর্ণ বিষয়টি শোনার পরে ওই যে স্মৃতি বিবির কথা বলা হচ্ছিল, অর্থাৎ তার কাকার স্ত্রী, তাকে কিন্তু যে গ্রাম থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। কারণ গ্রামে যেভাবে জনরোষ বৃদ্ধি পাচ্ছিল, সেই জনরোষ থেকে বৃদ্ধি পাওয়ার জন্য তাকে কিন্তু গ্রাম থেকে নিয়ে এসে আটক করা হয় এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ, সে কিন্তু জিজ্ঞাসাবাদের মুখে কিন্তু সম্পূর্ণ বিষয়টি বলে এবং সে ভেঙে পড়ে সম্পূর্ণ বিষয়টি বলে এবং সে স্বীকার করে নেয়। শুধু সে একা ছিল না, তার সঙ্গে ছিল সে চন্দন, অর্থাৎ চন্দন হচ্ছে যে হাতুড়ে ডাক্তারের কথা বারবার উঠে আসছিল, সেই হাতুড়ে ডাক্তারও কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। এবং বীরভূমের পুলিশ সুপার তিনি সরাসরি বলেছেন যে আগুন লাগানোর আগে ক্লোরোফর্ম ব্যবহার করা হয়েছিল এবং যে জানলা দিয়ে আগুন লাগানো হয়েছিল সেই জানলা দিয়ে আগে ক্লোরোফর্ম ব্যবহার করা হয়। কি কারণে ক্লোরোফর্ম ব্যবহার করা হয়েছে? কারণ মৃত্যু নিশ্চিত করার জন্যই কিন্তু ক্লোরোফর্ম ব্যবহার করা হয়েছিল, যাতে আগুন লাগানোর পরে কোনোভাবে ঘুম না ভাঙে, সেই জন্যই কিন্তু ক্লোরোফর্ম ব্যবহার করা হয়েছিল। এবং তিনি বীরভূমের পুলিশ সুপার যেটা বলছেন, তিনি ডাক্তার, একজন হাতুড়ে ডাক্তার, সেই জন্য কিন্তু তিনি জানেন ক্লোরোফর্মের রিয়াকশন কতক্ষণ থাকতে পারে বা কি হতে পারে, তার জন্যই ক্লোরোফর্ম ব্যবহার করা হয়। এবং পরবর্তী সময় কোনো কেরোসিন কিন্তু ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছিল কি না পেট্রোল, এবং সেই পেট্রোল ব্যবহার করা হয় এবং সেই পেট্রোল বালতি করে গোটা ঘরের মধ্যে ছিটিয়ে ফেলা হয় এবং ছেটানোর পরে আগুন ধরানো হয়। এবং সেই আগুনের তেজ এতটাই ছিল যে ওই চন্দন যখন আগুন লাগাচ্ছিল তখন কিন্তু তার হাতে এবং পেটের একটা অংশে কিন্তু আগুন ধরে যায়, এমনটাই কিন্তু জানাচ্ছেন। এবং এই চন্দনকেও কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানাচ্ছে এবং মুর্শিদাবাদের নবগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন। ইতিমধ্যেই তাকে কিন্তু কোর্টেও তোলা হবে কালকে। বেশ, দুজনের মধ্যে মিলিত কনস্পিরেসি থেকে সেদিন রাত্রে এরা অ্যাক্সিলেটর হিসেবে পেট্রোল নিয়ে যায়, ক্লোরোফর্ম এরা প্রকিউর করে। ক্লোরোফর্ম প্রথমে যা খোলা জানলা থেকে ক্লোরোফর্ম স্প্রে করা হয়, ক্লোরোফর্মের ইনফ্লুয়েন্সে যখন অচেতন অবস্থায় থাকে সেই অবস্থায় ওরা পেট্রোল ভেতরে ঢালে এবং আগুন ধরিয়ে দেয়। তার থেকেই এই মর্মান্তিক ঘটনাটা ঘটে। নির্দিষ্ট পরিকল্পনা করে সমস্ত যা যা উপকরণ সেদিন লাগবে সেগুলো প্রকিউর করা হয়েছে, সেই মতো সময় আগে থেকে জানানো হয়েছে, দুজনের মধ্যে কমিউনিকেট করেছে, সেই অনুযায়ী তারা এসছে এবং এসে ঘটনাটা ঘটেছে। কোনো অ্যাক্সিডেন্টাল ঘটনা নয়, পূর্ব পরিকল্পিত ভাবে খুন করবে বলেই ঘটনা ঘটে। নাজনীন নাহার এলিয়াস সিটি, এ হচ্ছে যে ডিসিজ যিনি আছেন তার ভাইয়ের ওয়াইফ, আর আজকে অ্যারেস্ট হয়েছেন পাশের গ্রামের শফিকুল ইসলাম এলিয়াস চন্দন। দুজনকে আমরা অ্যারেস্ট করেছি, এদের কাছে আমরা কনফেশন পেয়েছি। পুরো ঘটনাটা এই দুজন মিলেই ঘটিয়েছে। এদের দুজনের মধ্যে একটা ইলিসিট অ্যাফেয়ার ছিল। এই যে ভাই যার উপর অ্যাটাকটা হয়েছে সেই ভাইয়ের ফ্যামিলি থেকে সবচেয়ে বেশি করে প্রথম এবং উইথ ইন্টেন্সিটি প্রোটেস্টটা হওয়া শুরু হয়। তারা এই ফ্যামিলির মধ্যে এই অ্যাফেয়ারটাকে তারা মেনে নিতে পারেনি, ফলে এরা দুজনে পরিকল্পনা করে যে এদের বিরুদ্ধে একটা প্রতিশোধ নিতে হবে। নাহার বিবি এলায়েস সিটি তাকে অ্যারেস্ট করে আজকে বোলপুর আদালতে প্রোডাকশন করেছেন এবং প্রোডাকশন করার পর পুলিশ কাছে তিনি একটা স্বীকারোক্তি দিয়েছেন যে এই ঘটনার সঙ্গে তিনি সরাসরি যুক্ত এবং তার সঙ্গে শফিকুল ইসলাম ওরফে চন্দন এবং আরও অন্যান্য লোক এর সঙ্গে যুক্ত আছে। তার সেই বয়ানের পরিপ্রেক্ষিতে আয়ো সাহেব একটা 7 দিনের রিমান্ড, পুলিশ রিমান্ড চেয়েছেন। সেই পুলিশ রিমান্ড লার্নেড কোর্ট আজকে আমাদের মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমির উদ্দিন আলী মহাশয় আজকে রিমান্ড ফাইলে ছিলেন। তিনি 7 দিন পিসি মঞ্জুর করেছেন। আর এবার নজর রাখবো আমরা দুর্গাপুরের দিকে। দুর্গাপুরের নার্সিং ছাত্রীর রহস্য মৃত্যু বেঙ্গালুরুতে হোস্টেল থেকে সেখানে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। রহস্য মৃত্যু ঘিরে রীতিমতো দানা বাঁধছে। বেঙ্গালুরুতে নার্সিং পড়তে গিয়ে মৃত্যু হয় ছাত্রের। উত্তরপাড়ার বাসিন্দা ছাত্রী দিয়া মণ্ডল।
প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণের থেকে একবার জানার চেষ্টা করব। প্রথমে অর্পণ, এই ছাত্রীর শেষবারের মতন পরিবারের সঙ্গে কখন কথা হয়েছিল? দেখো, দিয়া মণ্ডল অর্থাৎ দ্বিতীয় বর্ষের যে পড়ুয়া রয়েছে, নার্সিং পড়ুয়া, তার সাথে পরিবারের সাথে শনিবার দিন তার সাথে শেষ কথা হয় এমনটাই পরিবার জানাচ্ছে। এবং তারপরেই কিন্তু তারপরের দিন সকালে অর্থাৎ রবিবার সকালেই কিন্তু তার মৃত্যুর সংবাদ বন্ধুর মারফত তার পরিবার জানতে পারে। তারপরেই কিন্তু পরিবারের লোকজন তারা কিন্তু অর্পণ শোনা যাচ্ছে? বেঙ্গালুরুতে নার্সিং পড়তে গিয়ে মৃত্যু হয় ছাত্রীর, যেখানে কাঁকসার উত্তরপাড়ার বাসিন্দা ছাত্রী দিয়া মণ্ডল। এবং যেমনটা আমাদের প্রতিনিধি অর্পণ আমাদের জানালেন যে গতকাল সন্ধে ছাত্রীর সঙ্গে পরিবারের শেষ কথা হয় দুর্গাপুরের নার্সিং ছাত্রীর, যার রহস্য মৃত্যু। বেঙ্গালুরুতে উদ্ধার হয় ছাত্রীর ঝুলন্ত দেহ এবং 10 মিনিট পর দিয়ার বন্ধুর কাছে মৃত্যুর খবর আসে। এই দিদি বলছে যে আমার সঙ্গে দিয়ার যে এই ঘটনার ফোন এসছে তার 10 মিনিট আগে আমার সঙ্গে কথা বললো দিয়া। মাত্রা হলো কোনো তাতে অসঙ্গতি কোনো ইয়ে ছিল না, যে খারাপ কোনো উদ্দেশ্য বা ওর মনে কোনো টেনশন সেই ধরনের কোনো ইয়ে ছিল না। তারপরে এই ধরনের ঘটনা কি করে ঘটে যায়, তদন্ত তো অবশ্যই হওয়া উচিত, কারণ আমরা এত দূর থেকে আমরা কিছুই আমরা কাছে গিয়ে জানতে পারছি না। হ্যাঁ, তদন্ত তো হওয়া উচিত, কারণ এইভাবে নাহলে বাংলার মেয়েরা এইভাবে বাইরে গিয়ে যে পড়াশোনা করবে, আজকে আমার ভাগ্নি হয়েছে, কালকে আরেকজনের মেয়ে হবে, কারো ভাগ্নি হবে, কারো দিদি হবে। আরো একবার অর্পণের থেকে জানার চেষ্টা করব। অর্পণ, পরিবারের তরফ থেকে কি হস্টেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে? দেখো, পরিবারের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত তারা হস্টেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে উঠতে পারেনি, কারণ পরিবারের কাছে যখন তার মৃত্যুর সংবাদ আছে, অর্থাৎ দিয়ার মৃত্যুর খবর পাওয়ার মাত্রই কিন্তু তার পরিবারের লোকজন তারা বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেয়। এবং যেখানে দিয়ার যে মৃতদেহ পাওয়া যায়, অর্থাৎ যে হোস্টেল, সেখান থেকেও কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো যোগাযোগ করে উঠতে পারেনি, কারণ এক বন্ধুর মারফত তার পরিবারের কাছে খবর পৌঁছায় যে দিয়ার মৃত্যু হয়েছে। এরপরেই কিন্তু শোকাস্তব্ধ হয়ে পড়ে গোটা পরিবার। এরপর পরিবারের লোকজন তারা কিন্তু এই ঘটনায় তারা খুনের অভিযোগ আনছে, যে এই রহস্য মৃত্যু, কারণ তাকে খুন করা হয়েছে এমনই পরিবার দাবি করছে। বেশ, কিছুদিন আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম বিহারের বেউর জেলে বসে কিভাবে সুবোধ সিং অর্থাৎ বিহারের জুয়েল থিপ তার রাজত্ব চালায়। কেন বলছি, কারণ গ্রেফতার হয়েছেন শুট আউটের ঘটনায় যে গ্রেফতার হয়েছে সাহিল, সে নাকি সুবোধের ছকেই তার অপারেশন চালায়। অর্থাৎ জেলে বসেই আলাপ হয় আর তারপরেই সুবোধ সিং এর ছকে সাহিলের সেই অপারেশন চলে বেলঘরিয়া শুট আউটে। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুবীরের থেকে একবার জানবো। সুবীর, এই যে সুবোধ সিং আর তার সঙ্গে সাহিলের আলাপ এবং তারপরেই কি একেবারে পুরো পরিকল্পনা? দেখো, সিআইডি জেরার মুখে কিন্তু যথেষ্ট চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এবং সেই জায়গা থেকে তাদেরকে জেরা করে যেটা জানা গিয়েছে, বিহারের বেউর জেলে বন্দী ছিল সুবোধ সিং এবং সেই জায়গা থেকে বিহারের একটি ঘটনায় কিন্তু গ্রেপ্তার হয়েছিল সাহিল কুমার সিং এবং তারপরে সেও কিন্তু বিহার বেউর জেলে বন্দী হন এবং সেই সময় সুবোধ সিংয়ের সঙ্গে কিন্তু পরিচয় হয় তার। এবং সেই জায়গা থেকে সে যখন জামিনে ছাড়া পায়, তারপরে কিন্তু বাইরে এসে সুবোধ সিংয়ের সমস্ত নির্দেশে তার সমস্ত কাজকর্ম করতো এই সাহিল কুমার সিং। এই অজয় মণ্ডলকে যেদিন গুলি চালানো হয়, তার গাড়ি লক্ষ্য করে যেদিন গুলি চালানো হয় অর্থাৎ 15ই জুন, সেদিনকে কিন্তু এই সাহিল কুমার সিং এর নেতৃত্বে কিন্তু এই অপারেশন চলে। সাহিল কুমার সিং সুবোধ সিং এর নির্দেশে বিহারের নওদা থেকে কিন্তু 4টি আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল এবং ঝাড়গ্রাম থেকে একটি বাইক, ঝাড়গ্রামের নাম্বার প্লেট লাগানো একটি বাইক কিন্তু ঝাড়গ্রাম থেকে সে নিয়ে এসেছিল এই অপারেশনের জন্য। এবং এই বাইকে করেই কিন্তু দুজন দুষ্কৃতী তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় এবং সেই জায়গা থেকে কিন্তু জেরার মুখে সাহিল কুমার সিং
স্বীকার করেছে যে যখন গুলি চালানো হয় অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে তার কিন্তু ঠিক 2 ঘন্টা আগে গোটা এলাকা কিন্তু রেকি করে, অর্থাৎ অজয় কুমার মণ্ডল অর্থাৎ যেই ব্যারাকপুরের বাড়ি থেকে সে তার আগরপাড়া তেঁতুলতলা মোড়ে তার যে বাইকের শোরুম রয়েছে সেইখানে আসা পর্যন্ত কিন্তু ব্যারাকপুর থেকে কিন্তু তার গাড়ি লক্ষ্য করা হয় এবং সেই জায়গা থেকে গোটা বিটি রোড চত্বর জুড়ে কিন্তু তাকে রেকি করা হয়। এবং তারপরেই যখন অজয় মণ্ডল সেই গাড়ির শোরুম থেকে বেরিয়ে ডানলপের দিকে যাচ্ছিল সেই সময় রথতলার মোড়ের কাছে কিন্তু তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং হাওড়ার একটি হোটেল থেকে গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু সাহিল কুমার সিংকে গোয়েন্দারা গ্রেপ্তার করে। আজকে ব্যারাকপুর আদালতে তোলা হলে তার 13ই জুলাই পর্যন্ত কিন্তু পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। বেশ, মালদার দিকে নজর রাখতেই হচ্ছে। মালদায় ফের সোনার দোকানে লুট, রাতের অন্ধকারে কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। মালদায় ফের সোনার দোকানে লুট, ইংরেজ বাজারে চণ্ডীপুরের ঘটনা, যেখানে গ্যাস কাটার দিয়ে দোকানের শাটার কেটে লুট করে দুষ্কৃতীরা। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, পুলিশের প্রাথমিক তদন্তে কিছু জানা যাচ্ছে, অর্থাৎ আশেপাশের কোনো সিসি ক্যামেরা থেকে কি দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করা সম্ভব হয়েছে? দেখো, পুলিশ যেটা জানাচ্ছে যে সম্ভাব্য সব দিক খতিয়ে রেখেই তদন্ত চলছে, তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। পুলিশ যেটা জানাচ্ছে যে অবশ্যই ওই এলাকায় কোথাও সিসিটিভি ফুটেজ রয়েছে কিনা সেটা পুলিশ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে দুষ্কৃতী যারা তারা এই এলাকার স্থানীয় দুষ্কৃতিও হতে পারে, কারণ যেভাবে হারটি নিয়ে যাওয়া হয়েছে মনে করা হচ্ছে চিনে ফেলা আশঙ্কা করে এই ঘটনা ঘটানো হয়েছে। এর পাশাপাশি এই দলে কারা ছিল, কিভাবে টাকা দিয়েছে, পুরো বিষয়টি এই মুহূর্তে তদন্তের স্তরে রয়েছে। একেবারে নাগাদ আমি দোকান বন্ধ করে যাই, তারপর দেখি যে ভোরবেলা আমার পাশের দোকানদার ফোন করে বলে যে আমার দোকানে চুরি হয়ে গেছে। ক্যামেরা ছিল দোকানে? হ্যাঁ ছিল, ক্যামেরা ছিল। কিছু ধরা পড়েছে? ক্যামেরা হার্ড ডিস্ক নিয়ে চলে গেছে ওনারা। কতগুলো সোনা চুরি হয়েছে? সোনা একটা সোনার চেন গেছে 10 গ্রামের মতো, আর 1 কেজি খানিক চাঁদি ছিল, যেটা বাইরে একটু রাখা ছিল একটু একটু। পুলিশ এসে তদন্ত শুরু করেছে? হ্যাঁ, পুলিশ তদন্ত করছে। কি দেখছে? এলাকায় তো ক্যামেরা রয়েছে একাধিক। হ্যাঁ, এলাকা তো ক্যামেরাগুলো ক্ষতি দেখছে, তদন্ত করছে। কি চাইছেন আপনি? এটা মানে কি চাই যে দুষ্কৃতীরা ধরা পড়ে। তাপসদার দোকানে সকালবেলা ঘুম থেকে উঠে শুনছি যে তাপসদার দোকানে গ্রিল ভেঙে চুরি, এসে দেখছি তাই চুরি হয়েছে, গ্রিল কেটে নিয়ে গেছে। কিসের দোকান ছিল? সোনার দোকান ছিল। এলাকাতে কি এর আগেও চুরি হয়েছে? হ্যাঁ, এই কিছুদিন আগে, দিন 7 আগে পিন্টুদার দোকানে পাইপ যে দোকান ছিল, হার্ডওয়ার্কের দোকান, সেখান থেকে কিছু মাল নিয়ে গেছে কেটে, গ্রিল কেটে, শাটার কেটে নিয়ে গেছে। বারবার চুরি হচ্ছে, পুলিশের ভূমিকা কি? কয়েকদিনের মধ্যে 2 বার হয়ে গেল। পুলিশের ভূমিকা কি দেখছেন? পুলিশ বাবু আসছে, দেখছে, রিপোর্ট লিখছে, যাচ্ছে, এখন অবধি কোনো হদিশ পাওয়া যায় না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যেন এরকম চুরি না হয়। মালদায় সোনার দোকানের লুটের খবর এবার আপনাদেরকে দেখালাম, আর এবার আপনাদের দেখাবো সাইকেলের রডে কিভাবে সোনা পাচার হচ্ছে। দেখুন একবার সেই ছবিটা। এই যে সাইকেল দেখছেন, এই সাইকেলের রডের মধ্যে করে সোনা পাচার চলছে। অভিনব কায়দায় সোনা পাচারের ছবি সামনে উঠে এসেছে মুর্শিদাবাদের জলঙ্গি থেকে, যেখানে সোনা পাচার রুখে দিল বিএসএফ। কিন্তু আগে পাচারের ছবিটা আপনাদেরকে দেখাই। দেখুন সাইকেলের রডের মধ্যে কিভাবে সোনা পাচার করা হচ্ছিল, যে সাইকেলের রড কেটে তারপরে সেই সোনা উদ্ধার করে বিএসএফ। দেখুন রড কেটে তার মধ্যে যে লাল কাপড় দেখছেন তার মধ্যে থেকে চলছিল সোনা পাচার। অভিনব কায়দা বলা যেতেই পারে। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, কিভাবে বিএসএফ আজ পেল যে সাইকেলের রডের মধ্যে রয়েছে সোনা? দেখো, বেশ কিছুদিন ধরেই এই ঘোষপাড়ার দিয়ে বারে বারে সাইকেলের টায়ার, যে সেই টায়ারের ভেতরেই তোমার চাঁদির বল নিয়ে পাচার করা, তারপর সাইকেলের ভেতরেই এই ধরনের কিন্তু বেশ কিছুদিন ধরে পাচারকারীরাই এই সাইকেলকেই অবলম্বন করে বিভিন্ন পন্থা অবলম্বন করে তারা পাচারের কাজ করছিল। এবং আজকে কিন্তু গতকাল রাত্রিবেলাতেও এক ব্যক্তি তোমার পাচারকারী সেই সাইকেল করে আসছিল, তখন বিএসএফ দেখে তোমার পালিয়ে যায়। তারপরে যে সাইকেলটা ছিল সেইটাকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয় এবং তখনই সন্দেহ হয় ভেতরে কিছু রয়েছে। সঙ্গে সঙ্গে তোমার ওই লোহার রড
কেটে ভেতর থেকে 535 গ্রাম সোনার বিস্কুট সেটা কিন্তু উদ্ধার করে জলঙ্গির যে তোমার বিএসএফ দায়িত্বে রয়েছে 146তম ব্যাটালিয়ন, তারা কিন্তু উদ্ধার করে এবং অভিনবভাবে কিন্তু সাফল্য পায় বলেই কিন্তু তারা দাবি করে।